আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার, সালুমকে স্যার ফরেন্সিকে ডাকছেন তাড়াতাড়ি। বলছিলেন যে কিছু। ওই এনভেলপটাকে যখন আমি ভালো করে পরীক্ষা করলাম তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট তো পাইনি, কিন্তু ওই এনভেলপ থেকে আমি ডিএনএর জন্য স্যাম্পল পেয়ে গেছি। যে ওই চিঠিটা পাঠিয়েছে সে মনে হয় মুখ দিয়ে থুতুর সাহায্যে ওটাকে সেঁটে দিয়েছে। আর এইভাবে ওই এনভেলপ থেকে আমি স্যালাইভা স্যাম্পল পেয়ে গেছি, যার থেকে ডিএনএ টেস্ট করতে পারবো। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্টিং এতে তো 4 থেকে 6 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আর আমি 5 দিনের জন্য যাচ্ছি দিল্লি এক কনফারেন্সে। কিন্তু তার আগে আমি কিছু প্রাইমারি টেস্ট করিয়ে নিয়েছি। তো স্যার, আপনি এই টেস্ট থেকে কি পেলেন? এই টেস্ট থেকে আমি জানতে পেরেছি যে এটা যার ডিএনএ হোক না কেন, তার ডিএনএ সুধীর বাবুর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। কি? তার মানে এই যে তার মানে হচ্ছে এটা যে এই চিঠিটা পাঠিয়েছে সেটা সুধীর বাবুর কোনো রক্তের সম্পর্কের লোক। তার মানে সুধীরেরই নিজের কেউ সুধীরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কে কে হতে পারে? স্যার, অদিতির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো মরা অবস্থায় জন্মেছিল। হ্যাঁ, আর রইল বাকি সুধীর বাবুর 2 ছেলে নীল আর রিতেশ। ওরা দুজন আবার সুধীর বাবু আর অদিতির গোপন রহস্যটা জেনে ফেলেননি তো? হতে পারে তার জন্যই ব্ল্যাকমেল করছিলেন, বাচ্চাগুলোর পোশাক পাঠিয়ে। আচ্ছা স্যার, ওই যে বাচ্চাদের পোশাক পেয়েছিলাম, ওগুলো কি সত্যি পুরনো নাকি ময়লা টয়লা করে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে? আমি ওগুলোকে স্পেশালাইজড ল্যাবে পাঠিয়ে দিয়েছি চেক করার জন্য, তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা, পুরবি সুধীর বাবুর ছেলের ব্যাপারে কি জানতে পেরেছো? কি করতো? স্যার, 1 বছর আগে সুধীর বাবু নিজের কোম্পানিতে নিজের ছেলেদেরকেই বোর্ড মেম্বার বানিয়েছিলেন, আর তারপর থেকেই কোম্পানি লসে যেতে শুরু করলো। ওরা কোম্পানির টাকা নিয়ে নিজেরাই নয়ছয় করতো, দামি দামি গাড়ি, প্রচুর শখ মেটাতো, সবকিছু করতো, শুধু কাজ বাদ দিয়ে। কিন্তু স্যার, সুধীরবাবু তার ছেলেদের খুব ভালোবাসতেন, দুজনের জন্য আলাদা আলাদা বাংলো। আচ্ছা, এটা নয় তো যে ওদের দুজনের মধ্যেই কেউ ওই এনভেলপটা লেটার বক্সে ফেলেছিল? কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই ব্ল্যাকমেলিং কেন? আরে ভাই, টাকার জন্য। কোম্পানি ডুবে যাচ্ছিল। কারেক্ট। কোম্পানি কাঙাল হওয়ার আগে যা কিছু গুছিয়ে নিতে পারো গুছিয়ে নাও। যদি সুধীর বাবুর 2 ছেলে তাদের বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে থাকে, তাহলে নিশ্চয়ই ওনার ব্যাংকের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা এসে থাকবে, খুব বড় রকমের ফিগার। একটা কাজ করো, এই দুজনের পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট সব চেক করো, দেখো কোনো বড় অ্যামাউন্ট এসেছিল কিনা। স্যার, স্যার কিছু পেয়েছি স্যার। আরকে ওয়েবস ইন্ডাস্ট্রি থেকে কোটি টাকা ট্রান্সফার হয়েছে স্যার। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1 মিনিট দেখছি। এগুলো রিতেশ আর নীলের অ্যাকাউন্টই হবে? না স্যার, প্রাইভেট অ্যাকাউন্ট, রেচেলের নামে। কোন টাকা? আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি কিচ্ছু জানি না। কোন টাকা? সেই টাকাটা যেটা আরকে ওয়েবসের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবার কিছু মনে পড়েছে? ওটা তো আমার স্যালারি, আমি ওখানে কাজ করতাম। স্যালারি? 11 কোটি স্যালারি? হ্যাঁ, তাও আবার 2 সপ্তাহের। ওই হিসাবে তো তোমার মান্থলি স্যালারি 22 কোটি টাকা হবে। কি কাজ কি করো তুমি? ব্ল্যাকমেলিং এর কাজ। তুমি আর রিতেশ দুজন মিলে সুধীর বাবুকে ব্ল্যাকমেল করছিলে। দেখো রিচেল, আমরা খুব ভালো করেই জানি যে তুমি আরকে কোম্পানিতে একদিনের জন্যও কাজ করনি। এবার পরিষ্কার করে সত্যিটা বলবে নাকি? রিতেশ কিন্তু আর নেই, তাই যত শাস্তি সব তোমাকেই কিন্তু পেতে হবে। ব্ল্যাকমেলিং আর এক্সটর্শনের শাস্তি জানো তুমি? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে সুধীর বাবু কি তোমাকে 11 কোটি টাকা এমনিই দান করে দিলেন? সুধীর আঙ্কেল তো ওই টাকা ট্রান্সফারই করেননি। তাহলে কে করেছিল? আমার বয়ফ্রেন্ড রিতেশ। ও আমাকে বলেছিল যে ওর কোম্পানির টাকা ও কিছুদিনের জন্য অন্য কোথাও রাখতে চায়। অন্য কোথাও? কেন? জানি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। তুমি রিতেশকে জিজ্ঞাসা করনি, আর যখন রিতেশ মারা গেল তখন পুলিশকেও বলনি। আমি ভেবেছিলাম যে রিতেশ তো আর বেঁচে নেই, তাই তাই টাকাগুলো আমি রেখে দিই। কেউ কি করে জানতে পারবে? কিন্তু সুধীর বাবুর ফ্যামিলিকে মারতে পারে কারা? পরি তো ভিডিও বানাচ্ছিল, আর জাহ্নবী অসুস্থ ছিল, আর জগন্নাথ নিজের ফ্যামিলির সঙ্গে ফিল্ম দেখছিল। কিন্তু অদিতির ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে হতে পারে যে সুধীর বাবুকে এনভেলপ পাঠায়, ওই প্যাকেটটা পাঠায়? সে কে?
ওর নামটা সুধীরবাবু উইলে লিখতে চেয়েছিলেন, কিন্তু লেখেননি। সে কে? প্রেমের দ্বিতীয় কেকটা কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, এখানে দুটো কেক। সেটাই তো, যখন বার্থডে ছিল সুধীরবাবু তার নিজের ফ্যামিলির সঙ্গে, ছোট কেকটা কেন কাটতে যাবে যেখানে এত বড় কেকটা রয়েছে এর সামনে? স্যার, যাতে ও রাতে পার্টিতে বড় কেক খেতে পারে। আরে ভাই, সুধীর বাবু কি 18 বছরের বাচ্চা ছিল নাকি যে নিজের বার্থডেতে দুটো কেকের অর্ডার দেবে? স্যার, হতে পারে এই কেকটা ওনাকে কেউ গিফট করেছে, এই কিন্তু বাদামওয়ালা কেক। সেটা তো বক্সে নিয়ে আসবে, আর তার উপরে কেক শপের নামটাও লেখা থাকবে। না স্যার, ওখানে তো আমরা কোনো বক্স পাইনি। ছিল না? হতে পারে কেউ এই কেকটা বাড়িতে বানিয়েছে। সেই জন্যই আমরা ওখানে বক্স পাইনি। কিন্তু এই আমন্ড দেওয়া কেক পাঠালোটাকে? স্যার, হ্যাঁ, স্যার আমি জাহ্নবীর সোশ্যাল প্রোফাইল চেক করছিলাম। স্যার, এখানে ওর অনেক অনেক ছবি আছে যেখানে ও কেক আর পেস্ট্রি বেক করছিল। বেকিং ও খুব পছন্দ করে। হ্যাঁ, আমি বেকিং পছন্দ করি, তাতে কি? তো কিছু না, তুমি বাদামওয়ালা কেক বানিয়েছিলে না সুধীর বাবুর জন্য? আমি যখন জানি যে ওনার বাদামে অ্যালার্জি, তাহলে আমি ওনার জন্য বাদাম কেক কেন বানাবো? কারণ তুমি চাইছিলে যে উনি কেকটা না খান, যদি খেতে অজ্ঞান হয়ে যেত না। আর তুমি চাইতে যখন তুমি ওকে মারবে তখন যেন ওর জ্ঞান থাকে, কষ্ট পায় তোমার সামনে, প্রাণ ভিক্ষা করে, তাই না? আরে আমি সুধীর আঙ্কেলকে কেন মারবো? তুমি কেকের মধ্যে সেনেটিভ মেশাওনি রিতেশ, নীল আর মায়াকে মারার জন্য? আপনারা এইসব কি বলছেন বলুন তো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি বলেছিলে না যে ওই দিন তুমি অসুস্থ ছিলে আর বাড়িতেই ছিলে? কোথাও তুমি যাওনি। তুমি পার্টিতে কিভাবে গিয়েছিলে কিনা পার্টিতে? আমি সত্যি 2-3টে পর্যন্ত ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে আমি একটু বেটার ফিল করছি, আর তাই আমি পার্টিতে চলে যাই। এতে আমার কি অন্যায়? তুমি যদি রাত 2টো থেকে 3টে অবধি সত্যিই ঘুমিয়েছিলে, তাহলে 2:30টার সময় যখন সুধীর বাবু মারা যান, তখন তোমার মোবাইল ওনার ঘরের সামনে গেল কি করে? দেখো জাহ্নবী, মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা তোমার মোবাইলের রেকর্ড চেক করে দেখেছি। যে সময় সুধীর বাবু মারা যান সেই সময় তোমার ফোনের লোকেশন ওনার বাড়ির কাছেই ছিল। এবার সত্যি বলবে নাকি আরো টাইম ওয়েস্ট করতে চাও? আমি আর নীল একে অপরকে ভালোবাসতাম। আমরা ভেবেছিলাম যে নীলের বাবার বার্থডে আমাদের কাছে একটা ভালো সুযোগ ছিল ওনাকে আমাদের ব্যাপারটা বলার, আর সেই জন্যই আমি ওখানে যাই। ওখানে গিয়ে নীলকে অনেকবার কল করি, প্রায় 1 ঘন্টা ওখানে ছিলাম আমি, কিন্তু নীলের কোনো কল আসেনি। আমি ভেবেছিলাম নীল হয়তো সময় পাচ্ছে না আমাকে কল করার। মিথ্যে কথা। তোমার মনে হয়েছিল নীল তোমাকে ঠকাচ্ছে, সেই কারণে তুমি ওকে আর ওর পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছো। এই আপনারা কি বলছেন বলুন তো? আমি বেকিং করতে ভালোবাসি, তার মানে তো এটা নয় যে খুনটা আমি করেছি। ইন্টারনেটে রেসিপি দেখে তো যে কেউ কেক বানিয়ে ফেলতে পারে। কেক বানানো কি এমন কঠিন কাজ? আর রিতেশের গার্লফ্রেন্ড রেচেল, ও তো বেকিং করে। আপনারা ওকে কি কেন কিছু জিজ্ঞেস করছেন না? সবাইকে জিজ্ঞেস করবো আমরা। ডাকো সবাইকে। ভীষণ ইন্টারেস্টিং কেস এটা। এরকম খুব কম হয় যে এতজনের কাছে একটা লোকের প্রাণ নেওয়ার জন্য সুযোগও আছে আর মোটিভও আছে। আপনারা আবার? আরে স্যার, আমি কেন মারবো ওনাকে? আপনি নীলকে বিয়ে করতে চেয়েছিলেন, ওর ফ্যামিলির লোকেরা রাজি হয়নি। এ তো খুব বড় একটা কারণ খুন করার। আর সুধীর বাবুর ফ্যামিলির জন্য আত্মমর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এর সবচেয়ে বড় এক্সাম্পল অদিতি দেবী। আর সুধীর বাবু এই নিজের সম্পত্তি আর স্ট্যাটাসের জন্য আপনার জীবন নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনার থেকে বেশি ঘৃণা আর কে করতে পারে? আমার কাছে পয়সার কোনো মূল্য নেই, আর না কোনো বিষয়ে রিগ্রেট। আফসোস তো তোমার হওয়ার কথা রাচেল। এখানে তো 5,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, আর তুমি তো বসে বসে 11 কোটি টাকা পেয়েছো। আর আপনি? আপনার হাতে তো সুধীর বাবু তার লাইফের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছিল। আপনি সবই জানতেন ওনার ব্যাপারে। এটাও জানতেন যে উনি ওনার গানটা কোথায় রাখেন। দেখুন, আপনাদের যা ইচ্ছে বলতে পারেন। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি সেদিন ঘরে ভিডিও ব্লগ বানাচ্ছিলাম, চাইলে আমার ফোনও চেক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই দেখি, জানা তো যাবে কিভাবে ভিডিও ব্লগ বানানো যায়।
এখন আপনি বিশ্বাস করেছেন তো যে সেদিন আমি নিজের ঘরে DIY ভিডিও বানাচ্ছিলাম? DIY তার মানে? ডু ইট ইয়োরসেলফ। স্যার, আমি প্রত্যেকদিন নিজের ইন্টারনেট চ্যানেলে মানুষদের দৈনন্দিন কাজের ইজি পদ্ধতি দেখাই। ডু ইট ইয়োরসেলফ। স্যার, হ্যাঁ, নিউজ পেপারটা দেখুন, ডেটটা ওই একই। হ্যাঁ, সেটাই তো আছে। মানে ভিডিও ওই দিনই শুট করা হয়েছিল? স্যার, হ্যাঁ পুরবি, স্যার আমি মেমোরি কার্ডের ডেট আর টাইম চেক করেছি। এই ভিডিওটা ওই দিনই তৈরি করেছিল, 2টো থেকে 4টের মধ্যে। আচ্ছা আর স্যার, ওরির মোবাইল লোকেশন ক্রস চেক করেছিলাম আমরা, তাতে দেখলাম ও সেদিন বাড়িতেই ছিল। পুরবি, একটা কাজ করো, এই 4 জন লেডিসকে আলাদা ঘরে বসাও। স্যার, হুম, চলো। স্যার, কি ভাবছেন আপনি? সমস্ত প্রমাণ তোর পক্ষেই দেখছি। এই কেসটা তো আমি অন্ধকারে ডুবে যেতে দেখছি। ঠিক একটা কথা তো পরিষ্কার, যখন অন্ধকার হয় তখন কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার মনে হয় এই পুরো কেসটাই ছায়ারই খেলা। সানডাইল জানো তো? সানডাইল এই জিনিসটা আসলে সূর্যের আলো কোন দিকে যায় সেই অনুযায়ী টাইমটা দেখায়। হ্যাঁ, সানডাইল এমন একটা জিনিস যেটা থেকে আমরা আকাশের সূর্যের পজিশনটা বুঝতে পারি, যেটা থেকে আমরা সময়টা আন্দাজ করতে পারি। এবার দেখো, আমাদের পৃথিবী ঘুরতে থাকে আর সেই জন্য সূর্যের অ্যাঙ্গেলটাও বদলে যায়, যেটার কারণে সানডাইলে ছায়ার পজিশনটা বদলাতে থাকে। এটা তো মাথায় ঢুকে গেছে স্যার, কিন্তু এটার এই কেসটার সাথে কি সম্পর্ক বলুন এর তো? সঙ্গে সম্পর্ক আছে ফেডরিক। পরি, এই পুরো প্রমাণগুলোই আমরা পরীর কাছ থেকে কালেক্ট করেছি। পরি সে এমন একজন কেউ পুরো এভিডেন্স গুলো ম্যানিপুলেট করতে পারে, মেমোরি কার্ডের ডেটটাও চেঞ্জ করতে পারে, পুরো এভিডেন্সেস কন্ট্রোল করতে পারে, কিন্তু সূর্যকে কন্ট্রোল পরি করতে পারে না। ভুলে যেও না যে সূর্য কোনো সময়ে ভুল সময় সে দেয় না। তার মানে ওরি ভিডিওতে ডেট আর টাইম দুটোই চেঞ্জ করে দিয়েছে? হয়তো চেঞ্জ করেছে বা করেনি, কিন্তু এখন আমরা এই ছায়াকে প্রশ্ন করব যে পরি সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কারেক্ট। এই সেটিংটা একদম সেরকমই হয়েছে যেমন পরীর ভিডিওতে ছিল। আর রোদও সেই রকম আছে সেদিন যেরকম ছিল। শুধু পরীর জায়গায় পুরবি দাঁড়িয়ে আছে। স্যার, আমরা এখানে কি করব? আগামী 6 ঘন্টা পর্যন্ত পুরবীকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে ভিডিওতে পরী দাঁড়িয়েছিল। আমরা এটাই দেখতে চাই যে যদি পরী সত্যি কথা বলে তাহলে 2টো থেকে 4টের মধ্যে পুরবীর মুখে ঠিক সেই জায়গা থেকে রোদ্দুর পড়বে যেমন পরীর মুখে ছিল। আর স্যার, যদি আমার ছায়া পরীর ছায়ার সাথে ম্যাচ না করে তো? তো দেখতে হবে। ক্যামেরা অন করো। চলো, গুড। ওকে পুরবী, রিল্যাক্স। আচ্ছা, কি আছে এই ভিডিওতে? আরে দেখতে দাও ভাই। তো সকাল 11টা থেকে 1টার মধ্যে তুমি ওই ভিডিওটা রেকর্ড করেছিলে। আর তুমি খুব চালাকির সাথে ভিডিও ডেট আর টাইম চেঞ্জ করে দিয়েছো। মেমোরি কার্ডের ডেট আর টাইম বদলে দিয়েছিলে, নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে দিয়েছিলে যাতে আমরা ওখানকার লোকেশন পাই। তুমি কি মনে করেছিলে এসব করার ফলে আমরা বোকা হয়ে যাব? হ্যাঁ, না তুমি আমাদেরকে বোকা বানাতে পারলে, না আকাশে ওঠা সূর্যকে। তোমার ভিডিওতে রোডের ডিরেকশন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওই ভিডিওটা 11টা থেকে 1টার মধ্যে শুট করা হয়েছে। চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু রিসার্চ ওয়ার্কটা একটু দরকার ছিল। পরি, তোমার ব্যাপারে আমরা সব কিছু জেনে গেছি। পড়ি, আমাদের হয়তো ম্যাক্সিমাম 4 সপ্তাহ সময় লাগবে তোমার ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করতে যে তুমি সুধীর বাবুর মেয়ে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না।
আমি ওনাকে মারতে চাইতাম না, একদমই মারতে চাইতাম না ওনাকে। আমি তো শুধু এইটুকু চাইতাম যে উনি আমাকে স্বীকার করুক। ছোট থেকে এখনো অবধি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তার জন্য একটা ফ্যামিলি চাইতাম আমি। তুমি সুধীর বাবুর ব্যাপারে জানতে পারলে কিভাবে? ওই আমার ছোটবেলার জামা কাপড়ের জন্য। ওই জামা কাপড়ে হসপিটালের কার্ড ছিল, উনি ওটা বের করতে ভুলে গেছিলেন। ওই কার্ডে বাবার নাম্বারও ছিল। তারপর আমি বাবাকে অনেক খুঁজলাম, তখন শেষ পর্যন্ত ওনার কোম্পানির কথা জানতে পারলাম। কিন্তু তুমি ওনার কোম্পানি কেন জয়েন করলে? তুমি চাইলে সুধীর বাবুকে অন্য জায়গাতেও কথাটা বলতে পারতে যে তুমি ওনার মেয়ে। কিন্তু আগে আমি ওনার সাথে দেখা করতে চাইতাম, চিনতে চাইতাম ওনাকে। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে উনি খারাপ মানুষ নন, মনের দিক থেকে খুবই বড়। তখন আমি ভাবলাম যে হয়তো ওই সময় ওনার অবস্থা খুব খারাপ ছিল, তাই অনাথ আশ্রমে দিয়েছিল আমাকে। কিন্তু এখন তো ওনার খুব ভালো অবস্থা, এখন তো উনি আমায় আপন করতে পারতেন। তাহলে ওনার সঙ্গে দেখা হতে না হতেই প্রপার্টিতে ভাগ কেন চাইলে? কারণ আমি জানতে চাইতাম যে ওনার কাছে ইম্পর্টেন্ট কি, টাকা না আমি। তার জন্যই সুধীর বাবু ওনার উইল চেঞ্জ করতে চাইছিলেন। হ্যাঁ, আর এটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু সুধীর বাবু তার সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন, যেটা তুমি সহ্য করতে পারোনি। স্যার, ও সব ওনার ওয়াইফ আর ওনার মেয়ের জন্য হয়েছিল। ওরা এটা সহ্যই করতে পারছিল না যে বাবা আমার নাম উইলে অ্যাড করছিল। অর্থাৎ আরও একবার সুধীর বাবু আপনাকে মেনে নিতে অস্বীকার করলেন। হ্যাঁ, আর এইবারও ঠিক ফ্যামিলির জন্যই। উনি একদম বদলাননি, উনি একদম ঠিক আগের মতোই ছিলেন। সেলফিশ, সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন। সহজভাবে নিজের ভাগটা পাননি বলে ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলেন। না, আমি যখন ওনাকে প্রথম এনভেলপ পাঠিয়েছিলাম তখন আমার এরকম উদ্দেশ্য ছিল না। আর না আমি এতটাই বোকা যে এনভেলপ নিজের মুখ দিয়ে সিল করব। আমি তো এটাই ভাবতাম যে অ্যাটলিস্ট উনি আমাকে নিজের ফ্যামিলিতে ইনক্লুড করুক, আমার নিজেরও একটা ফ্যামিলি হোক। আর তার জন্যই আমি বাবার জন্মদিনের দিন নেশাযুক্ত ওষুধ দিয়ে বাদামের কেক নিয়ে ওনার বাড়িতে গেছিলাম। Happy birthday to you. আমার অ্যালার্জি আছে। বাবা, তুমি সুধীর বাবুর পুরো ফ্যামিলিকে মারতে চেয়েছিলে না? তোমার লক্ষ্য পূরণ হয়েছে। এবার তোমার সঙ্গে ওনার ফ্যামিলির লাস্ট মেম্বারও শেষ হয়ে যাবে। জেল যাওয়ার আগে আমরা তোমার সঙ্গে কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে চাই। ইনি অদিতি দেবী, তোমার মা। মা? আপনাকে মিথ্যে বলা হয়েছিল যে আপনার সন্তান মৃত জন্ম নিয়েছিল। মা? ওরই সুধীর বাবু আর তার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আমরা দুঃখিত, আপনারা দুজন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।
গাইস, একে অপরের হাত ধর আর চোখ দুটো বন্ধ কর। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। রেডি? রেডি। কাবারা, কাবারা, চলে আসো, চলে এসো। কাবারা, কাবারা, চলে আসো, চলে এসো। কাবারার আত্মা, চলে আসো। কাবারার আত্মা, চলে এসো। কাবারার আত্মা, চলে আসো। কাবারার আত্মা, চলে এসো। কাবারার আত্মা, চলে আসো। কাবারার আত্মা, চলে এসো। কাবারা, 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 কাবারা। কি হলো? এখানে কিছু ছিল। ভাই, এখানে কিছু একটা হলো ভাই। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? প্ল্যান চিটের প্ল্যানটা তোরা ভেঙে দিয়েছিস। তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। ও আমাদের ছাড়বে না। ও কাবারা ছিল, তাই না? গাইস, ও কাবারা ছিল, তাই না? ও এখানে চলে এসেছে, আমরা সবাই মরে যাব। আত্মা ওই মৃত সিরিয়াল কিলারের? এই টেবিলটা কে করাচ্ছে? তোরা কেউ করছিস, তাই না? গাইস, মজা করিস না এত। আমরা আত্মাকে রাখছি একটা। এই মজাগুলো কিন্তু ভয়ঙ্কর হতে পারে। গাইস, বি সিরিয়াস। কেউ মজা করছে না এখানে। কাবারা, কাবারা, আপনি শুনতে পাচ্ছেন? তাহলে প্লিজ প্রমাণ দেখান। ব্লাড? আপনি আপনি কাউকে খুন করতে চান কি? গাইস, লেটস জাস্ট চেঞ্জ। কাবারা, 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 কাবারা। কি করলাম আমরা? আমাদের সবাইকে মেরে ফেলবে। এক্সকিউজ মি, এক মিনিট একটু সরে যান। আসুন স্যার, দেখুন কি নির্দয়ভাবে মেরেছে। আপনি কে? স্যার, আমার নাম পান্নালাল। আমি আপনাকে ফোন করেছিলাম। সেট ভাই আর আমি বহুদিন থেকেই একসঙ্গে ব্যবসা করি। কাল সন্ধ্যায় আমি যখন এসেছিলাম তখনও পর্যন্ত সব ঠিক ছিল। তারপর স্যার এইসব ঘটে গেল। ইনি কে? স্যার, বাড়ির চাকর রামু। মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় মেরে দিয়েছে। ওঠার কোনো সুযোগই পাইনি। স্যার, উপরে দুটো লাশ আছে। মনে হচ্ছে চাকরের চিৎকার শুনেও বাইরে এসেছিল
আর খুনি ওকে এখানেই মেরে দিয়েছে। বেডরুমেও একটা লাশ। আওয়াজ শুনে হয়তো ওঠার চেষ্টা করেছিলেন, আর এখানেই মেরে দিয়েছে। লকার থেকে কি কি চুরি হয়েছে আপনি কি জানেন কিছু? স্যার 10 কোটি টাকার হিরে ছিল। 2 সপ্তাহ আগে আমি পলিসিও করিয়েছিলাম, সমস্ত হিরে নিয়ে চলে গেছে। হিরে? স্যার, একটা অস্ত্র বাথরুমে। মনে হচ্ছে এইটা দিয়ে সব কটাকে মেরেছে। এটা খুব ভালো মতো পরিষ্কার করে দিয়েছে। তা আবার সাবান দিয়ে। মনে হচ্ছে না এতে কোনো প্রমাণ পাবো। ভাই, এ তো একটা বিপজ্জনক খুনি। প্রথমে 3-3টে খুন করে, আর তারপরে বাথরুমে বসে অস্ত্রটা পরিষ্কার করে দেয়। সাইকোপ্যাথ। আচ্ছা, এই হীরের ব্যাপারে আরো কেউ কি জানতো? স্যার 3 জন লোক জানতো। কারা? আসুন দেখাচ্ছি স্যার। একজন তো ওনার ভাইপো কমলেশ, 2 জন এমপ্লয় ছিল, সতীশ আর স্যার মানিক। আসুন স্যার, আমি দেখাচ্ছি আপনাদের। স্যার, ইনি হলেন সেট ভাইয়ের ভাইপো কমলেশ। হ্যাঁ, আমি কমলেশ। ওনারা আমার কাকু কাকিমা ছিলেন। আর এ হলো মানিক আর ও সতীশ। হ্যাঁ স্যার, ওই হিরে পলিশ করার কাজ আমাকে আর মানিক স্যারকে দিয়েছিল। আর স্যার, আমার 10 কোটি টাকার হিরে নিয়ে চলে গেল। আমি তো বরবাদ হয়ে গেলাম। কোথা থেকে আমি ফেরত পাবো বলুন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন 3-3টে খুন হয়েছে এখানে। ওনাদের জীবন হীরের থেকে অনেক বেশি মূল্যবান, বুঝেছেন আপনি? বাইরে গিয়ে দেখি, হয়তো কেউ কিছু দেখেছে। আমাদের কাল রাতের সিসিটিভি ফুটেজ চাই। এই ক্যামেরা চলছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো। কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো, খুনগুলো ওই সময়ই হয়েছে। আচ্ছা, এই সময় কোনো অচেনা ব্যক্তিকে তোমরা এখানে আসতে বা যেতে দেখেছো? স্যার, রাত 2:30টার সময় শেঠবাবুর প্রতিবেশীর বাড়ি থেকে 4 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্যার। ওই ফ্ল্যাটটা কার? ওটা প্রেরণা ম্যাডামের স্যার। প্রেরণা ম্যাডাম আর ওনার বাবা মা ওখানেই থাকেন স্যার। গত মাস থেকে ওনার বাবা মা ওনার গ্রামে চলে গেছেন, আর ওনার গাড়ি নিয়েই সবাই গেছে। হ্যাঁ স্যার, ওরা তাড়া করছিলেন, এছাড়া টেনশনও করছিলেন। আমরা বেশি মন দিতে পারিনি, আসলে আমরা কারেন্টের ব্যাপারটা দেখছিলাম। ওই গাড়ির ডিটেলস আছে তোমাদের কাছে? পেয়ে যাবেন। এই বাচ্চারা নিশ্চয়ই কিছু জানে এই ব্যাপারে। সব জায়গাতে অ্যালার্ট করে দিই, পালিয়ে যাবে কোথায় ওরা। স্যার, কিছু এমনিতে দেখি বা শুনিনি, কিন্তু একটা আজব ব্যাপার হয়েছে কালকে। মোটামুটি 1 ঘন্টা অবধি কারেন্ট ছিল না রাত্রে। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার, এটা ক্রস এরিয়া, এখানে লোডশেডিং হয় না। কারেন্ট তো নিজে থেকে যায়নি। খুনি জেনে শুনেই পাওয়ার সাপ্লাইটা কেটে দিয়েছে। স্যার, এই দেখুন, কেউ নাড়াচাড়া তো করেছে। যেই লোকটা এই ওয়্যারটা কেটেছে সে খুব ভালো করেই জানতো এই ওয়্যারটা কাটলে পুরো এরিয়ার কারেন্ট চলে যাবে। আর পুরো সোসাইটিরও। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার, কেউ রাত্রি 2টোর সময় এই জাংশন বক্স থেকে পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছিল, যাতে সোসাইটির যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো অফ হয়ে যায়। তারপরে ও কম্পাউন্ডে ঢুকলো আর মিস্টার সিডের ঘরে ঢুকে গেছিল। আর প্রায় 2 থেকে 2:30টার সময় খুনটা করে, হিরেগুলো চুরি করে, আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর 3টের সময় আবার কারেন্ট চলে এলো। স্যার, আপনার থিওরিতে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল আছে? ওই 3 জনের মৃত্যু 2 থেকে 3টের মধ্যে হয়নি। কি? তাহলে কখন মারা গেছে? এর
ধরো 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা আগে, মানে 1:45 থেকে সোয়া 1টার মধ্যে। এটা কি করে সম্ভব ডক্টর? দয়া এই 3 জনের বডির টেম্পারেচার আর বডির ভেতরের পরিস্থিতি এই কথাই বলছে যে এদের মৃত্যু 1:45 থেকে সোয়া 1টার মধ্যেই হয়েছে। আর তার ওপর এই মিস্টার সৈয়দের ঘড়ি। আক্রমণের সময় উনি নিশ্চয়ই খুনিকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই ধাক্কাধাক্কিতে ওনার ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঘড়িটা সময় দেখাচ্ছে 12:55। 12:55? কিন্তু স্যার, যদি খুনগুলো 12টা থেকে 1:45টার মধ্যে হয় তাহলে খুনি হয়তো তার আগেই এসেছিল। কিন্তু বিল্ডিং এর লাইটগুলো তো 2টো পর্যন্ত অন ছিল স্যার, আর সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল। আর বিল্ডিং এর সিকিউরিটি খুব ভালো স্যার। আর একজন ওয়াচম্যান স্যার মিস্টার সিডের ঘরের নিচেই দাঁড়িয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 2টো পর্যন্ত তো খুনি বিল্ডিং এ ঢোকেইনি, তাহলে এলো কখন? আর তাছাড়া খুনি খুনগুলো করার পরে পাওয়ার কার্ডটা কেন করতে গেল? ফ্রেডি। হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ভেরি গুড স্যার। ফ্রেডি ওই 4 জন বাচ্চাকে ধরে নিয়েছে। শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াশি বিচের কাছে ওদেরকে ধরে নিয়েছে। গ্রেট ওয়ার্ক। সবাইকে নিয়ে এই বিউরোতে আসতে বলো। ওরা আমাদের জন্য মরে গেছে। এগুলো তোমরা ওই ঈদের জন্য করেছো না? হিরে? হিরে? আপনি কোন হীরের কথা বলছেন স্যার? হীরের ব্যাপারে তোমরা কিছু জানো না? যদি নাই জেনে থাকো তাহলে মেরেছো কেন? হ্যাঁ স্যার, আমরা কাউকে মারিনি, ওই কাবারা মেরেছে স্যার। আরও আমাদের জন্যই এসেছিল, আমরাই ওকে ডেকেছিলাম স্যার। এই কাবারা আবার কে? ও একজন কুখ্যাত সিরিয়াল কিলার আর ডাকাত। এক মিনিট, এটা ওই 1940-এর কাবারা নয় তো? আরে আমি এই ব্যাপার পড়েছি স্যার। ও শুধু লোকেদেরকে লুটতোই না স্যার, বরং তাদেরকে খুব খারাপভাবে মারতো। হ্যাঁ, উনি। আরে ও তো মারা গেছে, বহু বছর হয়ে গেছে। তোমরা ওকে ডাকলে কি করে? আমরা একটা হিস্ট্রি প্রজেক্ট বানাচ্ছিলাম, তাই আমরা ভাবলাম যে সত্যি ডাকাতকে ডাকলে আরো ভালো হবে। তাই আমরা ওর আত্মাকে ডাকছিলাম, কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে গেল। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। গাইস, লেটস জাস্ট চেঞ্জ। স্যার, তারপর হঠাৎ করে একটা শব্দ হলো, আর আমরা ওইদিকে তাকাতেই দেখলাম যে কাবারার ছায়া। ভূত ডাকছিলে তোমরা? চুপ চুপ। ভূতকে ডাকছে। আর তোমরা লেখাপড়া জানো তো? এই সমস্ত কথা বিশ্বাস করো? 50 বছর আগের মারা যাওয়া আত্মা খুন করে চলে যাচ্ছে আর হিরে নিয়ে পালাচ্ছে। আরে এরকম কখনো হয়? স্যার, ওই ছায়াটা আমি নিজের চোখে দেখেছিলাম। ওর মুখ, চোখ, নাক কিচ্ছু ছিল না স্যার। কটার সময় দেখেছিলে? স্যার, তখন 2:05 বাজছিল। স্যার, আমি সেলফোনের টর্চ অন করেছিলাম, তাই সময় দেখতে পেয়েছিলাম। 2:05 মানে কারেন্ট যাওয়ার ঠিক পরপরই। তার মানে খুনি একা ছিল না, আরও কেউ ছিল ওর সঙ্গে। ওই কাবারা ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমরা ওখান থেকে মনিকার হোস্টেলে পালিয়ে গেলাম। স্যার, আসলে আমি আপনাদের থেকে একটা কথা লুকিয়েছি। অ্যাকচুয়ালি সেই রাতে বন্ধুদের ভয় দেখানোর জন্য আমি প্ল্যানচেট নিয়ে মজা করেছিলাম। টেবিলটা পা দিয়ে নাড়িয়েছিলাম আর ম্যাগনেটের সাহায্যে ব্লাড আর কাবারা লিখেছিলাম স্যার। সরি স্যার, কিন্তু এই ছায়া আর ভয়ঙ্কর মুখটা আমি দেখেছিলাম, ওটা কাবারার আত্মাই ছিল স্যার। একটা কথা মনে রাখবে, এই আত্মা টাত্মা বলে কিছু নেই। পঙ্কজ, এদের সবার বাড়িতে ফোন করো, ডাকো এদের বাড়ির লোককে, বলো এদেরকে নিয়ে যেতে। কেমন? অভিজিৎ, এই ছেলেমেয়েরা তখন নিশ্চয়ই কিছু দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল। আর যা কিছু দেখেছে সেটা এই 3টে হত্যার সঙ্গে জড়িত। খোঁজ নিয়ে দেখতে হবে
কে সেই ছায়া মূর্তি? মনে হচ্ছে ওরা খুনিকে দেখেছিল। হ্যাঁ স্যার, আর খুনি হলো ওই কাবারা। আরে ভাই, ব্যালকনিতে গিয়ে দেখে আসি। কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই রেখে গেছে কাবারা তোমার জন্য। তাহলে এটা পড়ার আওয়াজ শুনেছিল লোকেরা। স্যার ওটা শেঠেদের ব্যালকনি। তো খুনি ওখান থেকে দৌড়ে এখানে এসেছিল, তখনই এই টপটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। ওখানে গিয়ে দেখো তো। স্যার ছাপটা ক্লিয়ার নয়, তবে মনে হচ্ছে এটা 7 নম্বরের জুতো। পা খুব ছোট, মনে হচ্ছে এর হাইট খুব একটা বেশি হবে না। যতই ও ছোট হোক না কেন, ও খুব শক্তিশালী। যেভাবে ও খুন করেছে, তোমার কি মনে হয় পঙ্কজ? কিছু বলবে? এই জুতোর চিহ্ন কোনো মানুষের, নাকি আত্মারাও আজকাল জুতো পরা শুরু করে দিয়েছে? না স্যার, আপনি যা বলছেন সেটা ঠিক, কিন্তু ওই নাক, কান, মুখ ছাড়া ওই ছায়াটা কি ছিল স্যার? এটা আর এমন কি ব্যাপার? তুমি নিজের মুখে এটা লাগিয়ে নাও। এই নাও, এই নাও। না চোখ আছে না নাক আছে, একদম ছায়া। আর অন্ধকার ছিল, তাই ওদেরও মনে হয়েছিল যে খুনি কোনো আত্মা ছিল। এক তো ওরা প্ল্যান চেট করছিল, তার উপরে অন্ধকার হয়ে গিয়েছিল, তাই এরকম ছায়া দেখলে তো ওরা অন্যরকমই কিছু ভাববে, তাই না? একটু ভাবো, আত্মার 10 কোটি টাকার হীরের কি প্রয়োজন? কি করবে ওদিও? এই কাজ কোনো আত্মার নয়, কোনো মানুষের। রাত্রি 12:55 মিস্টার সেঠ আর মিসেস সেঠ আর তাদের চাকর রামু, এই 3 জন খুন হয়ে যায়। রাত্রি 2টোর সময় জংশনের মিটার বক্স থেকেও তার টেনে ছেড়ে, আর রাত্রি 2:05 খুনিকে প্রেরণার ব্যালকনি থেকে পালাতে দেখে আদনান। এক প্রশ্ন এটাই যে স্যার, খুনি বাড়ির ভিতরে ঢুকলো কি করে? আমাদের কাছে রাত্রির 2টো পর্যন্ত সিসিটিভি ফুটেজ আছে স্যার। দুপুরের পরে বাড়ির কাছে কেউ আসেনি, দরজা জানলা সব বন্ধ ছিল, কেউ এন্টার করতেই পারবে না। ব্যাপারটা তো এরকম দাঁড়ালো যে রাত 12:55 খুনি জাদু বলে বাড়িতে প্রকট হয়ে সবাইকে মেরে ফেলল। কি বললে তুমি ফেডরিক? কি বললে? বলিনি তো আমি, মানে ফেডরিক তুমি একদম ঠিক বলেছো। খুনি এটাই করেছে, একদম ওই কাজটাই করেছে। মানে কাবারার ভূত? চুপ! কাবারার ভূত? আমি এটা বলতে চাইছি যে খুনি ওই খুনের রাতে ও আগে থেকেই উপস্থিত ছিল, বাইরে বেরোয়নি ও। তার মানে বাড়ির ভেতরেরই কোনো লোক? কিন্তু স্যার, বাড়ির তো সবাই মারা গেছে। অন্য কেউ, দয়া, অন্য কেউ ছিল যে খুনের রাতের আগেই রুমে আগের থেকে বসেছিল, বাইরে যায়নি সে। একটা কাজ করি আমরা, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, দেখতে হবে খুনের 2-4 দিন আগে কে কে মিস্টার আর মিসেস সেটের ঘরে এসেছিল। দয়া, অভিজিৎ, তোমরা সেটের বাড়িতে যাও আর দেখো কোনো লুকোনোর জায়গা আছে কি না। দয়া, এই পিঁপড়েগুলো দেখো উপরে যাচ্ছে। ড্রাই ফ্রুটস? ড্রাই ফ্রুট নিয়ে ও হয়তো এখানেই লুকিয়ে বসেছিল। জায়গাটাও ভালো লুকোনোর জন্য, সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু এই ঘরের মধ্যে ঢুকলো কবে? হ্যাঁ স্যার, ফুটেজ সোসাইটির অফিসে দেখে নিচ্ছি স্যার। হ্যাঁ, ফোনটা অন আছে, ফোনটা স্পিকারে আছে। পুরবি,
স্যার কিছু জানতে পারলে কি? স্যার আমি খুনের রাত্রের থেকে 2 দিন আগের এন্ট্রিগুলো দেখছি, আর কিছু পেয়েছি স্যার। কি পেয়েছো? 2 দিন আগে স্যার চ্যাম্পিয়ন সেলস কোম্পানির একটা টেম্পো এসেছিল 10:15টার সময়। আর স্যার তার পরের দিন মানে খুন হওয়ার ঠিক একদিন আগে চ্যাম্পিয়ন সেলসের টেকনিশিয়ান মিস্টার শেঠের বাড়িতে এসেছিল, 1 ঘন্টা থেকে চলে গিয়েছিল। আপনি একটু বাইরে যান। দুজন এসেছিল ফ্রিজ ডেলিভারি করতে, আর দ্বিতীয় দিন দ্বিতীয় লোক হতে পারে ফ্রিজ ইনস্টল করতে, কিন্তু 1 ঘন্টার মধ্যেও বেরিয়ে গেছে। তার মানে এর মানে হলো যদি খুনি ওখানে ছিল তাহলে ও ওখানে কোনো প্রমাণ রেখে যাবে। শালুখাকে বলো ও যেন শেঠের বাড়িতে যায়। কিছু পাওয়া গেল ডক্টর? হ্যাঁ, পাওয়া গেছে ইলেকট্রোল্যাক্স। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, ওই সব কিছুই যেগুলো একজন মানুষের ঘামের মধ্যে থাকে। আচ্ছা, এর মানে হলো খুনি এই ফ্রিজের মধ্যেই ঢুকে এসেছিল এখানে। যখন ফ্রিজের ডেলিভারি হয় ও ফ্রিজের ভিতরে লুকিয়েছিল আর বাড়িতে ঢুকে পড়ে। হ্যাঁ স্যার, কয়েকদিন আগে আমি নতুন একটা ফ্রিজ নিয়েছি। কোম্পানির লোক ডেলিভারির পরে ফ্রিজটা খুলতে দেয় না। তারপর 1-2 দিন পরে যখন ইনস্টলেশনের লোক আসে তারা ফ্রিজটা খোলে। তার মানে মিস্টার সিড আর তার বাড়ির লোক জানতেই পারেনি যে ঘরের মধ্যে আর কেউ ঢুকে বসে আছে। একদম, ওই লোকটি ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল, ফ্রিজের মধ্যে ওর গরম লাগছিল, গরম থেকে ঘাম বেরিয়েছে, ওই ঘাম ফ্রিজের মধ্যে রয়ে গেছে। কিন্তু ডক্টর সালুখে ফ্রিজের কার্টন তো সিল থাকে, তাহলে খুনি ভেতরে গেল কি করে আর নিঃশ্বাসই বা নিচ্ছিল কি করে? এই দেখো, এখান থেকে শ্বাস নিচ্ছিল। এ তো দেখছি ট্রোজান হর্সের গল্প হয়ে গেল। ট্রোজান হর্স? সেটা আবার কি? ভাই, বড় একটা কাঠের ঘোড়া, কিন্তু ভিতর থেকে খালি, ফাঁপা। ভিতর থেকে খালি? হ্যাঁ, যার মাধ্যমে গ্রিক সৈনিকেরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়েছিল। গ্রিক সৈনিকেরা বড় একটা কাঠের ঘোড়া ট্রয়েতে পাঠিয়েছিল, যাতে আগে থেকেই সৈনিকেরা ছিল। ট্রয়ে পৌঁছানোর পরে সৈনিকেরা বাইরে বের হয় আর তারপর ট্রয়ের উপরে আক্রমণ করে। এই খুনিও একই উপায় অবলম্বন করেছিল আর সফলও হয়েছিল। কে তুমি? পালিয়ে যাওয়ার আগে ও নিজের হাত ধুয়েছিল, অস্ত্রটাও পরিষ্কার করেছিল, আর ঠিক 2টোর সময় ওর যে সঙ্গী নিচে ওয়েট করছিল সে পাওয়ার সুইচ অফ করে দিয়েছিল, আর অন্ধকারের সুযোগ নিয়ে ও এখান থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়ে ও ওইখানে ওই ব্যালকানিতে যায় যেখানে ও টপটা ফেলে দেয়। স্যার, ইনি চ্যাম্পিয়ন্স কোম্পানির ম্যানেজার।
স্যার আমি রেকর্ডস আবার চেক করেছি, শেঠজি আমাদের বহুদিনের কাস্টমার। আপনি ম্যানেজার? হ্যাঁ। আর তো তোমরা কৈলাস আর মানব, হ্যাঁ, স্যার। তোমরা ফ্রিজ ডেলিভারি করতে এসেছিলে শেঠ সাহেবের বাড়িতে, তাই তো? হ্যাঁ স্যার। আর তুমি রানা, তুমি ফ্রিজ ইনস্টল করেছিলে? হ্যাঁ স্যার। কিন্তু কি হয়েছে স্যার? মিস্টার সেট, ওনার স্ত্রী আর ওনার কাজের লোক খুন হয়েছেন। খুন? কিন্তু স্যার আমরা তো কিছুই করিনি স্যার। স্যার আমরা তো অ্যাসাইনমেন্ট পেয়েছিলাম, আমরা গোডাউন থেকে ফ্রিজ তুলেছিলাম আর ওনার বাড়িতে ডেলিভারি দিয়েছিলাম। কিন্তু স্যার এটা তো আমাদের রোজের কাজ স্যার। হ্যাঁ স্যার, একটা কথা বলার আছে। ওই ফ্রিজটা স্যার একটু বেশি ভারী ছিল, প্রায় 30-35 কিলো বেশি ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা এই ব্যাপারটা নিয়ে কথাও বলছিলাম। আমরা ভাবলাম যে কোনো নতুন মডেল হবে। স্যার আমি এদের লগবুক চেক করেছি। এরা দুজনে 9টার সময় গোডাউনে পৌঁছেছিল, আর 9:30টার সময় টেম্পোতে ফ্রিজটা লোড করেছিল, আর 10:15টার সময় এরা ওই ফ্রিজটাকে মিস্টার সিডের বাড়িতে ডেলিভারি করে ওখান থেকে বেরিয়ে গেছিল। এর মধ্যে তো কেউ ফ্রিজের ভিতরে ঢুকতে পারবে না। যা কিছুই হয়েছে 9:30টার আগেই হয়েছিল স্যার। স্যার এই খুনি রাত্রেই বোধহয় ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিল। মিস্টার রানা, আপনি গেছিলেন ওখানে ফ্রিজ ইনস্টল করতে। ফ্রিজের প্যাকিংয়ে আপনার কোনো গন্ডগোল লেগেছিল? মানে এরকম মনে হয়েছিল কি প্যাকিংটাতে কোনো গন্ডগোল আছে? সেরকম কিছু ছিল না স্যার, প্যাকিংটা শুধু ভালো ছিল না, কার্টুন আর ভিতরে থার্মোকল পুরো ভাঙা ছিল, যেন কোনো ইঁদুর কেটেছিল। আমার একটু অদ্ভুত লেগেছিল, তাই গিয়ে ফ্রিজটা চেক করলাম। ফ্রিজ একদম পারফেক্ট ছিল স্যার, ওতে কোনো ড্যামেজ বা ফল্টও ছিল না। তাই আমি ওদেরকে এই কথাগুলো বললাম না, কারণ ওরা ফ্রিজটা ফেরত দিয়ে দিত আর আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যেত। থার্মোকল ভেঙে দরজায় হয়তো ঢুকিয়ে দিয়েছিল, যাতে ও শ্বাস নিতে পারে। হ্যাঁ, এই ফ্রিজের ওজন 40 কিলোর বেশি ছিল। আর ওই জুতোর ছাপ যেটা পেয়েছি 7 নম্বরের, মানে এটাই বলতে চাইছি এই লোকটা কোনো অ্যাভারেজ হাইটের ফিটের নয়। এই জন্যই তো ফ্রিজের ভেতরেও সেট হয়ে যায়। ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। মিস্টার শেঠের বাড়িতে যে ফ্রিজটা পাঠানো হয়েছিল সেম ফ্রিজ এখানে একটা আনান। ঠিক আছে স্যার। ঘেটুকে ডেকে পাঠাও। আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি। আরে বাহ, কেমন আছো ঘেঁটু? আরে স্যার, আরে বাবা, কি ব্যাপার, এতদিন বাদে এলে? সব ঠিকঠাক আছে তো? এখনো পর্যন্ত একদম ঠিকঠাক আছি। এখন আপনারা যখন আমাকে সিআইডিতে ডেকেই পাঠিয়েছেন, তাহলে দেখা যাক আমি আপনাদের কি কাজে লাগতে পারি। এবারে মন দিয়ে শুনুন। 3টে খুন হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে খুনি ওই ফ্রিজের ভেতরে বসে লুকিয়ে ঘরের ভেতরে ঢোকে, 3 জনকে খুন করে আর পালিয়ে যায়। এই ফ্রিজটার ভেতরে? হ্যাঁ, এই ফ্রিজটার ভেতরে। আর স্যার? আর তোমাকে হ্যাঁ, ওইভাবেই ফ্রিজের ভেতরে যেতে হবে আর বসতে হবে। স্যার আমাকে ফ্রিজের ভেতরে যেতে হবে? হ্যাঁ। ওই ফ্রিজের দরজাটা বন্ধ হয়ে যাবে? অবশ্যই। তোমাকে ফ্রিজের ভেতরে বসে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে। কিভাবে বাইরে বেরোবে আমাদের দেখাও। কিন্তু স্যার একটু এক গ্লাস জল পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে। ফ্রিজের ভেতরে যাও, ভেতরে যাও, যাও। যাচ্ছি স্যার। চল কেটু, চলে যা ফাঁসি কাটে। আজকে হয়ে গেছিস তুই বলির পাঠা। যাচ্ছি স্যার। স্যার এই দেখুন, এবার দেখুন ঘেটুর চমৎকার। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো। স্যার ভেতর থেকে খুলতে পারছি না, আপনাকে হেল্প করতেই হবে। ঘেটু, ঘেটু, বাইরে বেরোনোর চেষ্টা করো।
ছুরি তো তোমার কাছে আছে। ঘেটু বের করো ওকে বাইরে। মনে হচ্ছে ওর শ্বাসকষ্ট হচ্ছে। দরজা খুলে দিলাম তো। ঘেটু দরজা খুলে গেছে। ঘেটু ঘেটু হ্যাঁ আমার চশমা। হ্যাঁ, ওর চশমাটা দাও। এটি ওকে কফি খাওয়াও, যাও। থ্যাংক ইউ। আমারও তো তাই মনে হচ্ছিল, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। সেটের বাড়ির ফ্রিজের যে কার্টুনটা আছে সেটা এত শার্প কাটা হয়েছে বাইরে থেকে, ভেতর থেকে এরকম ভাবে কেউ কাটতেই পারে না। নিশ্চয়ই কেউ বাইরে থেকে কেটেছে ওই খুনিকে বাইরে বের করার জন্য। সে যেই হোক না কেন স্যার, সে ফ্রিজের ডেলিভারি হওয়ার পরে বা ফ্রিজার ইনস্টলেশন হওয়ার আগে এর মধ্যেই হয়তো এসেছে। ঘেটু, ঘেটু একটা কাজ করো, আমাদের ওই খুনি রোগা পাতলা 30-40 কিলো ওজনের হবে, তবে শক্তিশালী এমন কোন লোককে খুঁজে বের করো যার কাছে হঠাৎ করে অনেক টাকা এসেছে, যে জুয়া খেলে ফালতু অনেক কিছুতে খরচা করছে, এমন কোন লোক। এর মাঝখানে মিস্টার শেঠের ঘরে 3 জন এসেছিলেন। প্রথমজন হচ্ছেন পান্নালাল। হ্যাঁ, পান্নালাল সুরাট থেকে হিরে নিয়ে এসেছিল আর মিস্টার শেঠের বাড়িতেই ছিল। স্যার হিরো তো ওনারই ছিল, তাহলে উনি খুন করলেন কেন? হতে পারে ওই হীরের ইন্স্যুরেন্স করেছিল, আর ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে ডবল লাভ নেবার জন্য এই সমস্ত খেলা খেলেছিল। আর স্যার দ্বিতীয়জন হলো মানিক, ও মিস্টার শেঠের কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই হীরের পালিশ তো এই করতো না স্যার, হতে পারে ওর হয়তো লোভ জন্মে গিয়েছিল। আর তৃতীয় জন মিস্টার শেঠের ভাইপো কমলেশ। হ্যাঁ স্যার, এই কমলেশ আসলে ওদের ওখানে থাকে না, ওর কোম্পানিতে কাজ করতো, কিন্তু হীরের ব্যাপারে কিন্তু ও সবকিছু জানতো। হতে পারে লোভে পড়ে ওদের সবাইকে খুন করে দিয়েছে। ঘেটু, হ্যাঁ বলো ঘেটু, বলো। স্যার একটা লোক আছে, ভিক্টর স্যার, ওর চেহারা সেম টু সেম একই রকম যেমনটা আপনারা বলেছিলেন। আর স্যার ও খুব সহজে ফ্রিজের মধ্যে এঁটে যেতে পারে। আর স্যার কয়েকদিন থেকে ও বেশ অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে, যেন যেন বড় একটা গুপ্তধনের খোঁজ পেতে চলেছে, অথবা ও যেন গুপ্তধন পেয়ে গেছে। স্যার ও খুবই পাগল আর রকচটা ধরনের মানুষ। শুনেছি কয়েক বছর আগে ও নাকি সিরিয়াল কিলারও ছিল। স্যার সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা হলো, খুন যদি ভিক্টর করে থাকে তাহলে আমাদের হাতে বেশি সময় নেই স্যার। হয় ও দেশ ছেড়ে দিয়েছে, না হলে দেশ ছাড়ার মতলব ভাবছে। ভিক্টর তো একটা মাধ্যম, ওর পেছনে অন্য কেউ নিশ্চয়ই আছে। এই ভিক্টর দেশ ছেড়ে পালানোর চিন্তা করছে। পালিয়ে যাবে কোথায় স্যার? ওকে পালাতে দিলে তো ওর ফোনের লোকেশন থেকে জানতে পারবো কোথায় লুকিয়ে বসে আছে। অনেক পরিশ্রম করতে হয় সিআইডিতে। আর স্যার স্যার এখানেই কোথাও আছে তাই না? হ্যাঁ ঘেটু, ওর মোবাইলের লোকেশন ওই আশেপাশে কোথাও দেখাচ্ছে। খুন করার পরে ওখানে লুকিয়ে আছো। ঠিক আছে। তুমি ঠিক যাচ্ছ, আরো আগে যাও। পঙ্কজ স্যার, স্যার এবার আর ওকে কেউ ধরতে পারবে না স্যার। পঙ্কজ কি বলছো? কি হয়েছে কি? স্যার মরে গেছে ও। হাতে একটাই প্রমাণ ছিল, এখন সেটাও গেল। কি করে মারা গেল? স্যার মাথায় কেউ পাথর দিয়ে বা অন্য কিছু দিয়ে মেরেছে স্যার। আর আর মারা গেছে বেশ কিছু সময় হয়ে গেছে, বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে পঙ্কজ, অ্যাম্বুলেন্স ডেকে নাও আর তোমরা ওখান থেকে বেরিয়ে যাও। ওকে স্যার, ওকে। যেই ওদের কাজ হয়ে গেছে, সাথে সাথে ওদের ব্যবস্থাও করলো আর লাশটাকে ফেলে দিল। স্যার
এই 3টে খুনের পরেই ভিক্টরের ফোনের লোকেশন ওখানেই দেখাচ্ছিল। আচ্ছা, তাহলে কে কে খুনটা করতে পারে? পান্নালাল, মানিক না কমলেশ? পান্নালাল, মানিক না হলে কমলেশ। হ্যাঁ সালুকা বলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওই পান্নালাল, মানিক আর কমলেশ, ওই 3 জনকে ফরেন্সিক ল্যাবে ডাকো। আসল অপরাধী কে সেটা জানা গেছে। এই কার্টেনের ভেতরেই ভিক্টরকে ও বাড়িতে পাঠানো হয়েছিল, আর ঘেটুকে ওখানে পাঠিয়ে এটা তো প্রুভ হয়েই গেছে যে ভিক্টর নিজে থেকে বাইরে আসেনি। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই ওকে কেউ সাহায্য করেছিল বাইরে বেরিয়ে আর আসতে। যে ওকে সাহায্য করেছে সে এসবের মাস্টারমাইন্ড, আর সে তোমাদের 3 জনের মধ্যে কেউ একজন। এসব আপনি কি বলছেন স্যার? স্যার আমি কিছু করিনি। আপনারা এরকম কেন বলছেন? হ্যাঁ, 1 মিনিট। কেউ এই কার্টেনটাকে খুব ভালোভাবে কেটেছে, ভিক্টরকে বাইরে বার করেছে, তারপর পুনরায় একটা টেপ দিয়ে কার্টুনটাকে আটকে দিয়েছে। কিন্তু এই কার্টুনের টেপটা মারবার সময় ও নিজের আঙুলের ছাপ এই চটচটে জায়গায় রেখে যায়, যেটা এখনো ইনট্যাক্ট আছে। এই টেপটার ওই দিকে। কিন্তু স্যার, ফিঙ্গারপ্রিন্টস মিলবে কিভাবে? কার্টুনে তো টেপ লাগানো রয়েছে, আর যদি আমরা টেপটাকে ছিঁড়তে যাই তাহলে তো কার্টুনের কাগজগুলোও ছিঁড়ে যাবে। তুমি চিন্তা করো না পুরবী, ডক্টর সালুকে যখন আমাদের এখানে ডেকেছেন তো কোনো না কোনো রাস্তা তো আছেই ওনার কাছে। আছে তো, রাস্তা আছে। সারিকা, এই হেয়ার ড্রায়ারটা দিয়ে, এই হেয়ার ড্রায়ারটাকে আমরা এই টেপটার ওপর ইউজ করব। এই ড্রায়ারের গরম হাওয়াতে এই টেপটার ওপরের অ্যাডহেসিভ আঠাটা একেবারে গলে যাবে। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্টস পরিষ্কার দেখা যাচ্ছে। আরে দারুণ করলেন সারিকা দেবী, সত্যিই অপূর্ব। ফিঙ্গারপ্রিন্ট একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু ওদের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে। কমলেশ, হ্যাঁ আমি করেছি। আমি ওই হিরেগুলোর ব্যাপারে জানতাম, আর আমি এটাও জানতাম যে ওরা একটা নতুন ফ্রিজ নিতে চলেছে। আর তখনই আমার মাথায় একটা প্ল্যান এলো। আমি ওই ফ্রিজটাকে ফ্রোজেন হর্সের মতো ইউজ করে ভিক্টরকে ওই বাড়িতে পৌঁছলাম। তারপর আমার হিরের লোভ হয়ে গেছিল। তারপরও রাতে বাড়ি এসে পৌঁছলো। তারপর সুযোগ দেখে আঙ্কেলের ফ্রিজটায় গিয়ে আমি লুকিয়ে গেছিলাম। আর তারপর ডেলিভারির পরে তুমি ওনার বাড়িতে যাও আর ভিক্টরকে ফ্রিজ থেকে বাইরে বের করো। সেই রাতে আমি কাকুর বাড়িতেই লুকিয়েছিলাম। আর তারপর আমি ভিক্টরকে আবার বাইরে বার করে ওখানেই লুকিয়ে দিলাম। প্রায় 1.5 দিন মতো ওখানেই ছিল। বাড়ির লোক রাতে ঘুমিয়ে পড়লো, ও বাইরে বেরোলো। ও সবাইকে মারলো, আর তারপর হিরে চুরি করে আমার জন্য অপেক্ষা করছিল। ও, তাই ভিক্টর নিজের হাত আর অস্ত্র পরিষ্কার করছিল, কারেন্ট অফ হওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই তো? হ্যাঁ, তারপর আমি ভিক্টরকে আমার সাথে নিয়ে গেলাম।
আর মারার পরে ওকে ফেলে দিলাম, যাতে আমার কাছে কেউ পৌঁছতে না পারে। এতটা ভেবেছিলে, এত বড় প্ল্যানিং করলে, কিন্তু তোমার ভাগ্য তোমাকে সাথ দিল না। এটা ভেবে দেখোনি তুমি যেই হও, সিআইডিদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। প্রত্যেক অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে। যেমন তুমি নিজের ফিঙ্গারপ্রিন্ট এখানে রেখে গেছো না, ব্যাস ওটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। 4-4টে খুন করেছো তুমি হিরে পাওয়ার লোভে। এবার নিজের কর্মফল ভোগ করো। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে তোমার, হয়তো ফাঁসি। নীতিশ দাদা, আগে তো গানের ব্যাপারটাই বেশ অন্যরকম ছিল। আমি বলছিলাম না আপনাকে, কেডি সাহেবের গলাটা একদম সেই পুরনো স্টাইলের, কেউ ওর পাশে দাঁড়াতেই পারে না। তোমার সব কথাই সত্যি মনু, কিন্তু 1 ঘন্টারও বেশি হয়ে গেছে। এই তোমার কেডি গান শুরু করছেই না। ভাই আমার স্টুডিওর মিটার বেড়েই চলেছে। করবে দাদা, নিশ্চয়ই করবে। সমস্ত ভালো জিনিস তৈরি হতে একটু সময় লাগে। আপনি তাজমহলকেই দেখুন, হ্যাঁ, একদিনে তো তৈরি হয়নি না। অদ্ভুত কথা কেডি, 1 ঘন্টা ধরে কে জানেও কি রেওয়াজ করছে। আরে মনু, যাও গিয়ে দেখো, গানটা শুরু করো ভাই, আমাকে একটা মিটিং এ যেতে হবে। আর একটু ধৈর্য ধরো নীতিশ বাবু, সৌগুরের ফল মিষ্টি হয়। তোমার দ্বারা হবে না, আমাকে গিয়ে বলতে হবে। নীতিশ বাবু, কি করছেন কি আপনি? আপনি ওনার কনসেন্ট্রেশন ব্রেকআপ করবেন না, নয়তো 1 ঘন্টা আরো লেগে যাবে মুড তৈরি হতে হতে। কি জানে মুড তৈরি করছে নাকি বিয়ে বাড়ির পোলাও রাখছে। চলো, আমি রেডি। এই দেখো, আমি বলেছিলাম না রেডি হয়ে যাবে এক্ষুনি। ওই তো রেডি হয়ে গেছে। 1 মিনিট দাদা, ওই কেডি সাহেবের জিঞ্জার ওটা শেষ হয়ে গেছে, আমি নিয়ে আসছি। ভাই আমার আর ডিলে করাস না। আরে দাদা, আপনি চিন্তা করবেন না, আমি এই গেলাম আর এক্ষুনি আসছি, এরকমই। হ্যাঁ, चल दिए साथ हम रास्तों पे, बेखबर अनजान से इन रास्तों पे, तू देना साथ मेरा, ये ख्वाहिश मेरी। কেডি স্যার, স্যার, কেডি স্যার, আরে কেডি স্যার। মুখ থেকে গেঁজা বেরোচ্ছে, মনে হচ্ছে বিষ খেয়েছে। যেভাবে এই কেডি এই মাটিতে পড়েছে, মনে হচ্ছে যে এর মৃত্যুর আগে এই ক্রস লেগ হতে পারে এখানে এই টুলে বসেছিল, আর এখান থেকে মানে এখানে বসে হয়তো গান গাইছিল। স্যার, একটা ক্যামেরা আছে, এর ফুটেজটা চেক করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, সবার আগে কেডির লাশটা কে দেখেছে? স্যার, মনু, কেডির কুক। আচ্ছা, আগে স্যার, এই নিউজ পেপারে তো আমি অনেকবার পড়েছি এই কেডি বাবু ড্রাগ নেওয়ার ব্যাপারে খবর ছাপা হতো। আজকেও কি ড্রাগস নিয়েছিল? না স্যার, কেডি স্যার তবে থেকে রিহার্সে ফিরে এসেছিল, উনি ড্রাগস নেওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তুমি কিছু পেলে ক্যামেরার মধ্যে? ব্যাটারি ডাউন আছে স্যার, অনই হচ্ছে না। এই গ্লাসটা দাও তো। এই গ্লাসটা
কেডিবাবু চেয়ারের পাশে পড়েছিল। কি ছিল এই গ্লাসের মধ্যে? এটাতে আমি জিঞ্জার ওয়াটার তৈরি করে কেডি সাহেবকে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। মরার আগে কেডি সাহেব যদি কিছু খেয়ে থাকেন বা পান করে থাকেন, সেটা হলো এই জিঞ্জার ওয়াটার যেটা তুমি বানিয়েছিলে। আমি নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু কেডি সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না স্যার। আপনারা সিআইডির লোক স্যার, সন্দেহ করা তো আপনাদের কাজ। কিন্তু স্যার আমি দিব্যি করে বলছি স্যার, জিঞ্জার ওয়াটার আমি কিচ্ছু মেলাইনি স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু আগে তুমি বললে যে কেডি সাহেব এই ড্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা কি? স্যার এটা গলা পরিষ্কার করার ওষুধ স্যার। কেডি স্যার গান গাওয়ার আগে এটা নিত স্যার। আজকেও নিয়েছিলেন? আমি দেখিনি তো স্যার, কিন্তু নিয়েছিলেন হয়তো, কারণ এটা না নিয়ে উনি গানই গাইতেন না। তুমি ছাড়া আর কে কে ছিল এখানে? আমি ছিলাম, আর নীতিশ ভাই সাহেব যিনি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ওনার কুকুর ছিল স্যার। কোথায় এই নীতিশ? জানি না স্যার। ও কেডি সাহেবের লাশ যখন আমি দেখি তখন ও এখানে ছিল না স্যার। আর তারপরে কিছুই জানি না স্যার। তার মানে খুন করে পালিয়েছে? কোনো ফটো বা ফোন নাম্বার আছে নীতিশের? হ্যাঁ স্যার, আজ সকালে আমি সেলফি তুলেছিলাম না, এই দেখুন স্যার। একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় লুকিয়ে আছে। আর এই ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, কি রেকর্ড করছিলে? ওই কেডি স্যার নিজের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেয় স্যার, নিজের ফ্যানেদের জন্য। ওনার ফ্যানেদের খুব খারাপ লাগবে স্যার ওনার মৃত্যুর খবর শুনে। ফ্যানেদের তো খারাপ লাগবেই, কিন্তু ওই খুনিরও খারাপ লাগবে যদি ও এই রেকর্ডিং এ থাকে। আর ওই ক্যামেরার ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে? আরে স্যার, অনেক অনেক ফুটেজ রয়েছে। পঙ্কজ আর পুরবী ভালো করে দেখছে, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আপনি কিছু পেলেন? বিষের ব্যাপারে কিছু জানতে পেরেছো যার কারণে কেডি মারা যায়? না, ওর থেকে বেশি কিছু জানতে পারেনি বস। বেশি কিছু জানতে পারেননি? স্যার 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা, আর এখনো আপনি কিছু জানতেই পারলেন না। সারিকা, তুমি কিছু জানতে পারলে? আরে এটা কোনো ম্যাথের ক্লাস নাকি? 2 × 1 = 2, 2 × 2 = 4। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ফরেনসিক ল্যাব, এখানে মগজ খাটাতে হয়, মগজ। আরে তুমি কি করে জানবে ভাই যে এখানে কতটা ঘাম ছড়াতে হয়? না, আমরা তো বাইরে হাওয়া খেতে যাই, আমরা কোনো কাজ টাজ তো করিই না। আচ্ছা ঠিক আছে, এবার যতটুকু জানো ততটুকু বলো। দেখো, আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এর মৃত্যু বিষের কারণেই হয়েছে। আর বিষটা এমন যে খুব তাড়াতাড়ি কাজ করে, মানে 5 মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। তাহলে তো সেটা জিঞ্জার ওয়াটারের মধ্যে থাকতেই পারে না, কারণ ওর সেটা 1 ঘন্টা আগে খেয়েছিল। ওই গলা পরিষ্কার করার জন্য যে ওষুধটা ছিল তার মধ্যে কিছু পেলে? না, এই ওষুধগুলো আমি চেক করেছি, এগুলোতে কিছু নেই। আরে তাহলে আর তো কিছু খাওয়া দাওয়া করেনি ও। আচ্ছা সালুখে, এর শরীরে যে বিষটা, সেটা নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণেই গেছে, আর কোনোভাবে যেতে পারে? আরে বস, বললাম তো বেশি ডিটেলস এখন বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, এর মুখের মধ্যে মিউকাস মেমব্রেনে বিষের ট্রেসেস পাওয়া গেছে। আর বস, বেশি সম্ভাবনা তো এইটারই যে খাদ্য পানীয়র ভিতর দিয়েই বিষটা শরীরের মধ্যে গেছে। কিন্তু স্যার, ওখান থেকে ওরা তো বললো যে স্টুডিওতে এ আর অন্য কিছু খাইনি। হ্যাঁ অভিজিৎ, ওই ক্যামেরার ফুটেজেই জানা যাবে যে কি খেয়েছিল আর কি পান করেছিল। পুরবী, পুরো ফুটেজটা দেখার দরকার নেই, কেডির মৃত্যুর 5 মিনিট আগের ফুটেজটা দেখতে হবে। পুরো উত্তরটা আমরা পেয়ে যাব। স্যার শেষের 5 মিনিট? হ্যাঁ, কারণ ডক্টর সালুখে বলছেন 5 মিনিটের মধ্যেই বিষ কাজ করা শুরু করে দেয়। তার মানে তার আগে তো বডিতে বিষ যেতেই পারে না। সেটাই একবার দেখো তো। তাহলে আমরা 56 মিনিট থেকে দেখি। স্টপ, 1 মিনিট। এই দেখো, এই ফ্রেমের মধ্যে ওর মুখের ঠিক পাশে একটা ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি। এটা কি? স্যার মনে হচ্ছে ওই ক্যামেরার লেন্সে কোনো নোংরা লেগেছে। আচ্ছা ঠিক আছে, চালাও। স্যার এই কেডি তো কিছু খায় দায়ও নি।
তাহলে মারা গেল কিভাবে? আচ্ছা, ডক্টর সালুকে আবার কোনো ভুল করলেন না তো? বা হয়তো বিষটা অনেকক্ষণ পরে কাজ করা শুরু করেছে। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওই বিষটা অন্যভাবে কেডির শরীরে প্রবেশ করানো হয়েছিল। স্যার, হ্যাঁ ফেডরিক, নীতিশের খবর পেয়ে গেছি। ওর ক্রেডিট কার্ড থেকে এই মাত্র একটা পেমেন্ট হয়েছে। ব্রুনো স্লো, স্লো, কাম অন ব্রুনো, কাম অন। গেম খেলা বন্ধ কর, এসে গেছে, চল। ইজি, ভেরি গুড। হ্যালো, আপনারই নাম নীতিশ তো? হ্যাঁ, আমারই নাম। কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের আমার সঙ্গে কি দরকার? ডে লাইট রেকর্ডিং স্টুডিওতে তুমি কাজ করো তো? হ্যাঁ, করি। খুন করে খুব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে পালিয়ে গেলে যে? হোয়াট ননসেন্স! কার খুন? কেডিকে খুন করে বলছো কার খুন? হোয়াট? কেডি মরে গেছে? কিন্তু কি করে? কিন্তু আজ সকালে তো আমার সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং করছে। এসেছিল রেকর্ডিং করতে, কিন্তু সে তো আর জানতো না যে নিজের জীবন দিয়ে একটা গান রেকর্ডিং এর মূল্য তাকে চোকাতে হবে। কে মেরেছে ওকে? সেটা তো তুমি বলবে, কারণ খুনটা তুমি করেছো। হোয়াট? আমি কেন মারবো কেডিকে? ওকে মেরে আমার কি লাভ? লাভ না থাকলে তাহলে পালিয়েছিলে কেন? আর হঠাৎ এখানে কেন এলে? আমার কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, সেই জন্য ইনজেকশন নিতে এসেছিলাম। আবারও মিথ্যে বলছে স্যার। কুকুর খুবই বিশ্বস্ত হয়, ওর মালিককে কেন কামড়াবে? যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন, দেখুন। এ তো সত্যি বলছে স্যার, খুব খারাপ ভাবে কামড়েছে। তোমার কুকুরের নাম কি? ব্রুনো। এমনিতেও খুব শান্ত স্বভাবের কুকুর, কিন্তু আজ সকালে যখন আমি কেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাইক্রোফোনে, তখন হঠাৎ করে জোরে জোরে ডাকতে লাগলো আর আচমকা আমার পায়ে কামড়ে দিল। স্যার, আমি এরকম শুনেছি যে কুকুরদের কাছে নাকি সিক্সথ সেন্স থাকে, তাই ও জানতে পেরে গেছে মনে হয় যে কেডি খুন হতে চলেছে, সেই জন্য চেঁচাচ্ছিল। এই দাদা বোঝেননি, তাই কামড়ে দিয়েছে। পঙ্কজ, এই যে কথাটা তুই আমাকে বললি, সেই কথাটা এসিবি স্যারকে কখনো বলবি না। কেন? কারণ উনি অন্ধবিশ্বাস একদম পছন্দ করেন না। আজকে সকালে কে কে এসেছিল কেডির সাথে দেখা করতে? ওর ব্যান্ড মেম্বাররা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। আর 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 কে আর কে এসেছিল? না, কেউ আসেনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সিআইডি থেকে কিচ্ছু লুকোবে না। তুমি যা জানো তার সবকিছু পরিষ্কার বলে দাও। আসলে কি বলুন তো, স্টুডিওর মালিক রঞ্জিত বাবু এসেছিলেন। তাহলে এই কথাটা এত ভেবে ভেবে বলছো কেন? কারণ ওদের মধ্যে আজ সকালে একটু ঝগড়া হয়েছিল। কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল? সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনারা এটা রঞ্জিত বাবুকে বলবেন না যে আমি আপনাদের কোনো কিছু বলেছি, না হলে খামোখা আমার চাকরিটা চলে যাবে। তুমি তোমার চাকরি নিয়ে চিন্তা করো না, তোমাকে আমরা চাকরি দেব। তুমি শুধু এটা বলো যে এই রঞ্জিতকে কোথায় পাওয়া যাবে। সত্যিই স্যার, আমি খুব খুশি হয়েছি ওর মারা যাবার খবর পেয়ে। কেডি মারা যাবার খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি। যদি নিজের হাতে আমি ওকে মারতে পারতাম। কেডির প্রতি এত ঘৃণা, কোনো বিশেষ কারণ? কত কারণ শুনবেন আপনি? রাস্তায় ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো। ওকে কেডি আমি বানিয়েছি, আমি। ওর প্রথম মিউজিক কনসার্ট আমি করিয়েছিলাম, ওর প্রথম অ্যালবাম আমি বের করেছিলাম, আর আমারই মাধ্যমে ও প্রথম টিভির অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছিল। সাফল্য ওর মাথা এমন ঘুরিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে অন্য ম্যানেজার রেখেছিল। তাছাড়া নিজের ব্যান্ডের লোকেদেরও ছেড়ে দিল, আর আমার মেয়েকেও। আপনার মেয়ে? আলিয়া, আমার মেয়ে আলিয়া। ওকে খুব ভালোবাসতো, কেডি ওকেও ঠকিয়ে দিল। তো এত কিছু হওয়ার পরেও আলিয়া ওর বন্ধুদের সঙ্গে কেডির সঙ্গে দেখা করতে স্টুডিওতে গিয়েছিল? হ্যাঁ স্যার, আলিয়া সবাইকে বলে কেডিকে উইশ করে আসাটা ভালো হবে। প্রচুর ঘৃণা করে কেডিকে, তবে মনে হচ্ছে সত্যি কথা বলছে। খুনে করেনি, ওই ব্যান্ডের মধ্যে কেউ আছে যে এই অন্যায় কাজটা করেছে। দেখতে হবে। ও মাই গড! কি হয়েছে স্যার? স্যারকা দেখো, কেডির মৃত্যু তো বিষের কারণেই হয়েছে, কিন্তু এই বিষ খাদ্য বা পানীয়ের মধ্যে দিয়ে যায়নি ও শরীরে। তাহলে এই বিষটা নাকের ভেতর দিয়ে গেছে। এই বিষটাকে কেডি ইনহেল করেছে,
স্যার এর মানে কেডির মৃত্যু যে ঘরে হয়েছিল ওই রুমে বিষাক্ত গ্যাস ছিল। হ্যাঁ, এক্সাম তো সেই কথাই বলছে। কিন্তু বুঝতে পারছি না সারিকা, ওই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস গেল কি করে? ওটা তো সাউন্ড প্রুফ স্টুডিও, চারিদিক থেকে একদম বন্ধ থাকে, তবু এই বিষাক্ত গ্যাসটা এই রুমটা তো একেবারে সিল প্যাক। যদি গ্যাস লিক করে তাহলে ওই দরজা থেকে করবে, কিন্তু এই দরজাটা তো বন্ধ ছিল। এই গ্যাসটা লিক করেছে তো করেছে কোথা থেকে? পঙ্কজ, মনে হয় এসির ভেইন থেকে। একবার এসির ভেইনটা চেক করো তো। এতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে এখানে, অনেকক্ষণ বাজানোর পর গরম হয়ে যায় নিশ্চয়ই। না স্যার, এগুলো অ্যানালগ বেসড মিউজিক ইনস্ট্রুমেন্ট। এটা থেকে হিট প্রডিউস হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই এসিটা একদম পারফেক্ট, ওতে কোনো প্রবলেম নেই? শিওর? কেউ এসির গ্যাসের সাথে কোনো রকম কিছু করেনি তো? শিওর স্যার, 100%। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এসির যে ইউনিট হয় সেটা ওয়ান ওয়ে ইউনিট, তো কেউ যদি গ্যাস লিক এখানে করেও থাকে তাহলে ওখানেও হওয়া উচিত। ওখানে কিন্তু হয়নি, যা হওয়ার এখানেই হয়েছে। অদ্ভুত ব্যাপার, না এসি নিয়ে কেউ নাড়াঘাটা করেছে, না ঘরে কোনো ভেন্ট আছে, মাথায় ঢুকছে না। তাহলে এই বিষাক্ত গ্যাস এলোটা কোথা থেকে? হয়তো ওই গ্যাস নয়, ভেপার ছিল। ভেপার? হ্যাঁ, আমরা কেডির ফুটেজে দেখেছিলাম না, ওর মুখের সামনে একটা ধোঁয়ার মতন এসে গিয়েছিল। এই বিষাক্ত গ্যাসটা ওই ভেপারই ছিল। চলো সেটা না হয় মেনে নিলাম পুরবি, যে বিষ গ্যাসে নয় ভেপারে ছিল, কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল যে এই ভেপার, বিষাক্ত ভেপার ঘরের মধ্যে এলো কিভাবে? শুনলাম কেডিকে নিয়ে আপনাদের নাকি প্রচুর অভিযোগ ছিল। স্যার অভিযোগ থাকবে না কেন? আমাদের গ্রুপই ছেড়ে দিয়েছিল, আর নিজের কেরিয়ার তৈরি করতে নিজে একাই বেরিয়ে পড়েছিল। তো এই সামান্য ব্যাপারের জন্য ওকে তোমরা খুন করবে? না স্যার, এ আপনি কি বলছেন? কেটিকে মারার কথা তো আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। স্যার, আমরা সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং করছিলাম। মিউজিক শুধুমাত্র আমাদের শখ স্যার, কিন্তু কেটি আমাদের ভেতরে ট্যালেন্ট চিনতে পেরেছিল আর এই ব্যান্ডের সাথে যুক্ত করেছিল। আজ সকালেই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর আমি যদি আগে জানতাম যে কেডির সাথে এই সব কিছু হবে, আমি ওকে ছেড়ে আসতামই না। কেডি যখন এই ব্যান্ডটা ছেড়ে দিল তাহলে ওর সঙ্গে দেখা করতে গেছিলে কেন? স্যার, ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্য। আর স্যার আমি তো অ্যাকচুয়ালি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ক্ষমা? কি কারণে? স্যার অ্যাকচুয়ালি কেডি আমাদের ব্যান্ড ছেড়ে দিয়েছিল, আর তারপরে ও লীলাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, যে কারণে আমাদের ব্যান্ড ভেঙে গেছিল স্যার। এখানে আমরা একসঙ্গে থাকলে জীবনে কত কিছু একসঙ্গে করতে পারি। সরি কেডি, কিন্তু আমার কাছে অ্যাম্বিশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ লয়্যালটি। আর এমনিতেও তোর মতো আমি এই ব্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা? ও গড লীলা, আমরা একসঙ্গে থেকে অনেক কিছু করতে পারি, আর এই ব্যান্ডে কি পড়ে আছে? বেকার লোকজন এখানে, জাস্ট মুভ অন। ও ওয়াও, তো এইগুলো এখন সব বেকার না? ভুলে গেছিস না তুই আমাদের সবাইকে সিলেক্ট করেছিস এই ব্যান্ডের জন্য? সেটা অন্য সময় ছিল, আর সেই সময় আলিয়ার বাবার থেকে আমার ইনভেস্টমেন্টও দরকার ছিল। বুঝতে পারছিস না, আমাদের দুজনের জন্য। গড, মানি, ইনভেস্টমেন্ট, এর থেকে বেশি তুই আর কিছু ভাবতে পারিস? যতটুকু আমি ভাবছিলাম না, ওর থেকে অনেক গুণ বেশি সেলফিশ তুই। লীলা, Let me go! আই লাভ ইউ লীলা, আমি তোকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। তোর কাউকে কোনোভাবে দরকার নেই, আর ইনফ্যাক্ট তুই সব থেকে বেশি সেলফিশ। আই হেট ইউ। লীলা স্টপ। কি বলছিলি তুই? তুই এখানে কি করছিস? আমাদের ব্যান্ডটা কি নোংরা ফেলার ডাস্টবিন? যতীন, যতীন ছাড় ওকে। আরে ইনি, যতীন, তুই আমার গায়ে হাত তুললি, তোকে শেষ করে দেবো। ইউ জাস্ট সি। আরে যা, কথা বলবে? যে নিজের আদর্শকে বরবাদ করে দিয়েছে সে অন্যকে কি বরবাদ করবে? তুই দেখে নিস শুধু। না আমি এই কনসার্ট থেকে আমার নাম সরাবো, বরং যত টাকা আমি এতে ইনভেস্ট করেছি সেটাও তুলে ছাড়বো, সেটাও এক সপ্তাহের মধ্যে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখতে থাক শুধু এবার। গেট আউট। সেই কারণেই আমি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম স্যার। আমাদের সেই উপায় ছিল না যে আমরাও টাকা ফেরত দিতে পারি। এটাও তো কারণ হতে পারে খুন করার। স্যার আপনি আমাদের সন্দেহ করছেন? সন্দেহের তালিকায় তো সবাই আছে, আপনিও আছেন। আমি
আমি কি করলাম? তুমি কেডির ভালোবাসা নিয়ে বিরক্ত ছিলে। স্যার সেই হিসেব মতো তো আমার থেকে বড় কারণ আলিয়ার কাছে আছে। এটা কি বলছিস তুই? হ্যাঁ, যদি কাউকে খুন করতে হতো তাহলে আমি তোকে করতাম, যাকে ভালোবাসতাম তাকে না। স্যার আপনারা এসব কি করছেন? আপনাদের এই ইনভেস্টিগেশনের জন্য আমাদের ব্যান্ড শেষ হয়ে যাবে। আরে স্যার কি বলছেন আপনি? আমি গান গাইবো? হ্যাঁ, আরে আমি তো বাথরুম সিঙ্গারও নই। আরে ভাই, ডক্টর সালুকে যখন বলছেন তোমাকে গাইতেই হবে। আরে তুমি প্র্যাকটিস করো না কোনো গান করার? দেখো ভাই, আমি এখানে সবকিছু ঠিক তেমনটাই চাই যেমন ক্রেডির মৃত্যুর সময় ছিল, একদম ঠিক সেই রকম, কিচ্ছু এদিক ওদিক হতে পারবে না। ডক্টর সালুকে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এখানে আমরা সেই রকম ব্যবস্থাই করব আপনার জন্য যেটা খুনের সময় ছিল, ঠিক আছে? মাইক, এখানটায় মাইক নিয়ে নাও তো। আসুন স্যার, আরেকবার ভেবে দেখুন স্যার, আমি গান। আরে পঙ্কজ, গেয়ে দাও ভাই, এসো, আমরা তো শুনি তুমি কতটা বেসুরো। বসো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।